বিষয় অ্যাব্রোটেনাম হোমিওপ্যাথিক মেডিসিনের তুলনামূলক আলোচনা। উপস্থাপনায় ছিলেন আমাদের হোমিও অনুশীলন এর সহযোগী পরিচালক সামিয়া আফরিন পূর্ণতা। কিন্তু ওনার একটু নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে উনি ক্লাসে এখনো জয়েন করতে পারেননি। তো উপস্থাপনার দায়িত্ব হিসেবে আমি নাহিদ হাসান বর্তমান আজকের এই ক্লাসের উপস্থাপনার কার্যক্রম শুরু করছি। আজ হোমিও অনুশীলন আয়োজিত ৪৩তম অনলাইন ক্লাস। ক্লাসের আলোচনায় আছেন আমাদের সকলের সুপরিচিত শ্রদ্ধেয় ডাক্তার নাজমুল ইসলাম স্যার, ডিএইচএমএস, বিএইচবি, ঢাকা। তো আজকে আমাদের ক্লাসের যেহেতু একটা সময়ও দেওয়া ছিল এবং ডেস্কটপ থেকে কন্ট্রোল করার কারণে একটা নির্দিষ্ট সময় সেট হয়ে গেছে, আনুমানিক ৫৪ মিনিটের মতো। তো এই জন্য আমরা আর অন্য কোনো পর্বে না গিয়ে সরাসরি আলোচনায় যেতে যাচ্ছি। এ পর্যায়ে আমি আমাদের সকলের শ্রদ্ধেয় ডাক্তার নাজমুল ইসলাম স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি অ্যাব্রোটেনাম হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে তার গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাঝে তুলে ধরার জন্য। ডাক্তার নাজমুল ইসলাম স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যায় তো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো। জি স্যার, আপনাকে আমরা থ্যাংক ইউ। শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যারকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যারকে। আসলে আজকের আলোচ্য বিষয় ছিল এব্রোটেনাম। হয়তো এব্রোটেনামটা অনেক ছোট মেডিসিন, আর সব জায়গায় বিদ্যুৎ ক্লাস বিভ্রান্তিতে হয়তো অনেকে থাকতেও পারছে না। অলরেডি দুজন আমাকে নক করেছে, সমস্যা। ধন্যবাদ সবাইকে। কেন অধিকাংশই আমার পরিচিত, হাতে গুনে দু একজন অপরিচিত। তো ঠিক আছে, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের এব্রোটেনাম নিয়ে আমরা আলোচনা শুরু করি। দেখ, আমরা আজকে যে মেডিসিনটা আলোচনা করব, আপনারা হয়তো অনেক ক্ষেত্রে এগুলো ইউজ করেন না, মানসিক ক্ষেত্রে, মানসিক রোগের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। যদি বলেন মানসিক রোগের ক্ষেত্রে আসলে কি ধরনের, আমি আলোচনায় যাওয়ার আগে একটু গল্প করছি, দু একজন আসলে ততক্ষণ আসবে। ছোট মেডিসিন আর কম্পেয়ার করে আলোচনা করলে হয়তো একটু সময় লং হবে। দেখুন, আমরা এই মেডিসিনের অনেকগুলো লক্ষণ দেখেছি, মানসিক লক্ষণ। সেটা হলো ক্যামোমিলা কিছু লক্ষণ আছে, অনেকগুলো মেডিসিনের লক্ষণ আছে, অ্যানাকর্ডিয়ামের আছে, অনেকগুলো মেডিসিনের লক্ষণ কিন্তু এই মেডিসিনের মধ্যে বিদ্যমান আছে। আমরা মাইন্ডে যদি ঢুকি, সেই ক্ষেত্র ধরে আমি যদি বলি যে এটা মানসিক রোগ লক্ষণ, তাহলে সেটা বিভাগ করা যায়। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আলোচনা করি। আজকের মেডিসিন এব্রোটেনাম, যদি আমরা সোর্স খুঁজি তাহলে এটা ভেজিটেবল গ্রুপের, অর্থাৎ উদ্ভিদ গ্রুপের মেডিসিন উৎস হিসাবে। কাতরতা যদি দেখি তাহলে শীত কাতর, আর মায়াজম যদি দেখি তাহলে সোরা এবং সিফিলিস মায়াজম। সিফিলিস মায়াজমের চূড়ান্ত রূপ তাদের মধ্যে আমরা খুঁজে পাবো, এবং সেই সাথে টিউবারকুলার ডায়াথেসিস বিদ্যমান। আমরা যদি গঠন দেখি, দেখুন, আমি আমার আলোচনাগুলোতে প্রত্যেকটা আলোচনায় বলে থাকি যে আপনার থার্ড আইটাকে প্রসারিত করুন। আমার এমনও আছে যে আমি একটা রুগী আমার চেম্বারে ইন করলে প্রথম ২-৫টা কথা বলে আমি একটা ধারণা তৈরি করতে পারি। এই অভ্যাসটা আমার আছে বা আমি তৈরি করছি। আমি সেটাকে বিবেচ্য করেই যে মেডিসিন প্রয়োগ করে থাকি তা কিন্তু নয়। আমাকে থার্ড আইটাকে প্রসারিত করে, থ্যাংক ইউ হারুল্লাহ রশিদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থার্ড আইটাকে যদি আপনারা প্রসারিত করতে পারেন। আসতেছে, হ্যাঁ হ্যাঁ, একটা বাজে সাউন্ড আসতেছে স্যার। এটা ওই যে কেউ মনে হয় আনমিউট আছে, জন্য কি? না, কেউ আনমিউট নেই, মোহন কাজ করছে, এই জন্য কাজের শব্দ হচ্ছে। হ্যাঁ, শব্দ হচ্ছে, গ্লাসের আওয়াজ হচ্ছে। হ্যাঁ, সম্ভবত গ্লাসের আওয়াজ। ঠিক আছে। শব্দ করে শেষ করে দিলে। আচ্ছা ঠিক আছে, আমি কাজ করছে। হ্যাঁ, আমি উঠে আমি আর এক জায়গায় যাচ্ছি, অর্থাৎ আমার রুগীর চেম্বারে, মানে রুগীর জায়গায় আমাকে বসতে হচ্ছে। কাজ করছে, গ্লাস ওয়াশ করছে।
যার কারণে শব্দগুলো হচ্ছে। রুগী শেষ। আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা করছিলাম অ্যাব্রোটেনাম নিয়ে। আস্তে শব্দ কর মোহন। একটা চেম্বারে একটা রুগী আসলো। ধরুন চেম্বারে রুগীটা এসে চুপ করে একটা কোনায় বসলো, চুপ করে একা একা কোনায় বসলো। এই দেখুন, একা থাকতে চাই, ফাঁকাই থাকতে চাই, নিরিবিলি থাকতে চাই, কোন কোন মেডিসিন আছে? চুপ করে গোমড়ামুখী হয়ে বসে থাকলো, একদম গোমড়ামুখী হয়ে বসে থাকলো, কোন কোন মেডিসিন থাকতে চাই? দেখুন, তার লোলুপ দৃষ্টি মেয়েদের দিকে আছে, হ্যাঁ বসে আছে, লোলুপ দৃষ্টি মেয়েদের দিকে আছে, কোন মেডিসিনে থাকে? আপনি একটা নির্দিষ্ট জায়গা রাখুন। চেম্বারে ঢোকার সময় ঘাড়টা নিচু করে ঢুকছে, কোন মেডিসিনে আছে? চেম্বারে ঢোকার সময় খুব অবাঞ্ছিত, একটু আস্তে রাখ, একদম আস্তে রাখ, অবাঞ্ছিত শব্দ ব্যবহার করছে, কোন মেডিসিনের? এগুলো আমরা যদি একটু খেয়াল রাখি, ধরুন মাথাটা নিচু করে ঢুকলো এবং সেই কথা বললো হেসে খেলে, তাহলে সেখানে সবাইকে ফ্রেন্ডশিপ, মানে সবার মধ্যে একটা ফ্রেন্ডশিপ মুহূর্ত তৈরি করে ফেল দিল, যে অনেকদিনকে পরিচিত পরিচয়, যেমনটা আমরা ফসফরাসে পাই। একা কোনায় চুপ করে বসে আছে, বিফোর আনা। একটা মেয়ে দেখলো, পেনিসের হাতটা পেনিসের কাছে রাখলো, নাড়াচাড়া করছে, সেটাতেও দেখুন বিফোর আনা। এই ছোট ছোট ভাব। একটা মেয়ে আসলো, যার কোনো ইয়ে নাই, হিপে মাংস নাই, কোনো কিছু নাই, দেখতে সরু, মুখে অবয়ব অনেকগুলো কুৎসিত বর্ণ রয়েছে, মেস্তা জাতীয় যাকে বলা হয়, সিপিআর পেশেন্ট। একটা রুগী আসলো, বললো যে ভাই ফ্যানের বাতাসটা একটু জোরে দেওয়া যায়, ভীষণ যে গরম লাগছে, গরম কাতর। আমরা যেমন ল্যাক্টিসিস ল্যাক্টামিওর সিকেলিকরকে জানি, টপ গ্রেডের গরম কাতর সিকেলিকর। সে গরম জায়গা খুঁজছে। একজন এসে বললো ভাই আমার ভীষণ ইয়ে লাগছে, বাইরে শীত লাগছে, কিন্তু আমার একটু বাতাসও দরকার, ফ্যানটাকে একটু আসতে দিব। কার্বোভে চুপ করে পড়ে আছে। ধরুন সে সিঁড়িতে যখন নামছে বা উঠছে, দেখুন সে খুব ভয়ে আছে, বাচ্চাটা কোলে রয়েছে, মার আঁচল চুল ধরে রেখেছে, বোরাক্সের রুগী। হ্যাঁ, দেখুন হাতে ললিপপ আছে, সবসময় মিষ্টি জাতীয় জিনিসের আছে, পেটটা মোটা গোপাল ভাঁড়ের মতো। সেখানে আপনি চিন্তা করতে পারেন সিনা, সেখানে আপনি চিন্তা করতে পারেন মিষ্টি, বা প্রচুর ডিমান্ড করছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, কেমন মিলা। এই যে ছোট 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 পার্থক্য গুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মেডিসিন সিলেকশনের একটা ছোট জায়গা তৈরি হয়। ঠিক অনুরূপ ভাবে আপনার চেম্বারে যদি কোনো রুগী ঢোকে, শীর্ণপূর্ণ দেহ, শীর্ণতায় পূর্ণ দেহ, আমরা অ্যাব্রোটেনামের গঠনটা দেখছি, শীর্ণতায় পূর্ণ দেহ, কোথায়? পা থেকে মাথা পর্যন্ত সব জীর্ণ শীর্ণ, কিন্তু পেটটা মোটা গোপাল ভাঁড়ের মতো। আমরা সোমালিয়ার যেসব মানুষগুলোকে দেখে থাকি, সব অ্যাব্রোটেনামের একটা ব্যাপার, পুষ্টিহীনতায় ভুগতে থাকা, সমস্ত শরীর শুকিয়ে আছে, পেটটা বড় আছে। দেখুন এরাও খাই খাই ভাব থাকে। আমরা একটু খাই খাই কথাটা পরে আলোচনা করব, তারপর আমি বলবো সে হয়তো কোনো কিছু খাবার ডিমান্ড করছে, বা আপনি তাকে দিলে সে খাইতে চাইছে বা খাচ্ছে, তার মানেই যে সে সিনা হতে পারে তা কিন্তু নাই, আয়োডিয়াম হতে পারে তা কিন্তু নাই। এরাও কিন্তু খাই খাই ভাব থাকে, অ্যাব্রোটেনামেও আছে, আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব। তাহলে দেখুন জীর্ণ শীর্ণ দেহ পা থেকে উপরের দিকে উঠে যাচ্ছে এবং তার চামড়াগুলো কুঁচকানো। আমরা চামড়া ভাঁজযুক্ত লাইকোপোডিয়ামে দেখেছি, কোথায়? কপালে আছে। আর আমরা প্রত্যেকটা জায়গাতেই চামড়া কুঁচকানো, অর্থাৎ বয়স্ক ব্যক্তিদের দেখুন হাতের চামড়া কুঁচকে গেছে, বডির চামড়া কুঁচকে গেছে, মুখের চামড়া কুঁচকে গেছে, অর্থাৎ ভাঁজ পড়ে আছে। যদি ভাঁজযুক্ত বা কুচকানো থাকে, অর্থাৎ একটার সাথে আর একটা ভাঁজযুক্ত যদি থাকে, এবং যদি স্কিনটা বিমর্ষ দেখায়, আমরা সরিনামের রুগীদের দেখেছি স্কিন বিমর্ষ, ড্রাই, যদি বিমর্ষ স্কিন থাকে, শীর্ণতাপূর্ণ, চোখটা ভিতরে ঢুকে যাচ্ছে, একদম ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, বসে, যেটাকে আমরা বলি চোখ বসে গেছে। আমরা এসিড ফসে দেখেছি চোখটা বসে গেছে, প্রচুর মাস্টারবেশন করেছিল। আমরা যদি বলি যে ইন্দ্রিয় সেবা, অতিরিক্ত ইন্দ্রিয় সেবা জনিত কারণে চোখটা বসে গেছে। আসলে অতিরিক্ত ইন্দ্রিয় সেবা হলেই কি চোখ বসে যায়? শুধু কি ইন্দ্রিয় সেবা বলতে কি আমরা শুধুমাত্র তার আমি একটা প্রশ্ন রেখে গেলাম, শেষে নিব, ইন্দ্রিয় সেবা বলতে কি বোঝানো হয় অতিরিক্ত ইন্দ্রিয় সেবা বলতে? তো যাই হোক, আমরা যদি দেখি চোখটা ভেতরে বসে গেছে, একদম ভেতরে কোঠারোগত চোখ, এবং সেই সাথে মুখমণ্ডল
ফ্যাকাশে যুক্ত। দেখুন মুখমণ্ডল ফ্যাকাশে, এসিড ফসে আছে, চায়নাতে আছে, আমাদের ফসফরাসে আছে, আমাদের এপিসমেলে আছে, এপিসমেলে মোমবর্ণ চেহারা। হ্যাঁ, তাহলে দেখুন এই মুখটা ফ্যাকাশে, কিন্তু ফ্যাকাশে হলেও চামড়াগুলো ভাঁজযুক্ত, কপালে ভাঁজ, লাইকোপোডিয়াম। এবং সেই সাথে আপনি দেখবেন রক্তপূর্ণ টিউমার অনেকের জন্মগত থাকে। রক্তপূর্ণ টিউমার যদি থাকে গঠন আকৃতিতে তার শরীরে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? এব্রোটেনামকে চিন্তা করতে পারি। আর একটা বিষয় আপনি মাথায় রাখবেন, এব্রোটেনামের রোগীর সবসময় ভুঁড়িটা গোপাল ভাঁড়ের মতো বেরিয়ে থাকে, আমার মতো, আমার ভুঁড়িটাও বেরিয়ে থাকে। ভুঁড়িটা বেরিয়ে থাকার প্রবণতা। তীর ধনুক দেখেছেন না? নিচেটা ভিতরের দিকে সংকুচিত, উপরের মাথাও ভিতরের দিকে সংকুচিত, মাঝখানটা চলে গেছে বাইরের দিকে। ঠিক অনুরূপ ভাবে এব্রোটেনামের রোগীগুলোকেও দেখবেন পেটটা বাইরের দিকে উকি মারে এবং দেহটা শুকিয়ে যায়। লক্ষণটা যদি কোনো গঠনাকৃতির রোগী আসে তাহলে আপাত দৃষ্টিতে সে এব্রোটেনাম। কারণ এব্রোটেনামের কি মানসিক লক্ষণ আছে সেটা আমরা জানি। এখানে আমাদের এব্রোটেনামের একটা দারুণ ব্যবহারের একটা জায়গা আছে। দেখুন আপনারা কি জানেন সোমালিয়াতে খুব দুর্ধর্ষ ডাকাতি বা সন্ত্রাসবাদী চলে? এর পেছনের একটা কারণ আছে, সেখানে অভাববোধ। আমি বোঝানোর জন্য বা গল্প আকারে মনে রাখার জন্য কথাগুলো বলছি যে প্রচুর দুর্ধর্ষ হয়, তারা অপরাধ প্রবণতার সাথে খুব বেশি জড়িত থাকে সোমালিয়ার নাগরিক গুলা। সেখানে অভাব তার পেছনের মূল কারণ। এব্রোটেনামের রোগীগুলো মাইন্ড সিফিলিস টার্ম তার মধ্যে বিদ্যমান। তাহলে সিফিলিস মায়াজমের রোগীগুলো কি হয়? ধ্বংসমুখী হয়। এই ধ্বংসমুখী কিসের? স্মৃতিশক্তির দুর্বলতা আসতে পারে, মানসিক চিন্তা শক্তির দুর্বলতা আসতে পারে, এবং সর্বোপরি খিটখিটে মেজাজ আসতে পারে, হত্যা করতে পারে, দুষ্টু প্রকৃতির হতে পারে, অবাধ্য প্রকৃতির হতে পারে, উৎকণ্ঠিত মনোভাব হতে পারে, নিষ্ঠুর আচরণ করতে পারে। লক্ষণগুলো যদি পাই তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এব্রোটেনামকে চিন্তা করতে পারি। তাহলে দেখুন স্মৃতিশক্তির দুর্বলতা, শুধু কি স্মৃতিশক্তির না, এদের মানসিক দুর্বলতা দেখা যায়, শারীরিক দুর্বলতা দেখা যায়, এবং এদের মানসিক ও শারীরিক দুর্বলতা চিন্তা ভাবনা কর্মক্ষমতার দারুণ প্রভাব বিস্তার করে এই এব্রোটেনামের রোগীর মধ্যে। তাদের মস্তিষ্কের দুর্বলতা এত বেশি, রোগী বলবে মনে হয় আমার মাথায় কেউ আঘাত করেছে, আমার এখন আর মাথায় কাজ করে না, আমার কেউ মাথায় আঘাত করেছে, আমার মাথায় এখন আর কাজ করে না। মস্তিষ্কে আঘাত লাগার যে একটা অনুভূতি আছে, মস্তিষ্কে আঘাত লাগার পরবর্তীতে যে দুর্বলতা আছে, সেম লক্ষণ আমরা এব্রোটেনামের রোগীর মধ্যে দেখতে পাই। সে বলে আমি সব বিষয়ে মানসিক পরিশ্রম বা স্মৃতিশক্তি অর্থাৎ মানসিক পরিশ্রমের বিষয়ে আমি অক্ষম। লক্ষণটা যদি পান তাহলে সেখানে এব্রোটেনামকে চিন্তা করতে পারেন। এবং সেই সাথে যদি দেখেন তাকে যদি সাময়িক মানসিক পরিশ্রম করতে দেওয়া হয়, ধরুন হিসাব নিকাশ বা ধরুন কোনো একটা গল্প, কোনো স্মৃতিচারণ, হ্যাঁ কোনো অতীত স্মৃতিচারণ যদি তার বলতে দেওয়া হয়, অর্থাৎ মানসিক পরিশ্রম যদি করতে দেওয়া হয়, তাহলে সে খুব বেশি দুর্বল হয়ে যায়, খুব বেশি দুর্বল হয়ে যায়। দুর্বলতা সেই সাথে অলসতা। তাহলে আমরা যদি কোনো রোগীর মধ্যে দেখি যে মানসিক পরিশ্রম করলে রোগী খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং শারীরিক বা মানসিক দুর্বলতা তার মধ্যে দেখা দেয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এব্রোটেনামকে চিন্তা করতে পারি। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে আমরা সেই সাথে যদি দেখি রোগী খুব খিটখিটে স্বভাবের, দেখুন খিটখিটে, আমরা এব্রোটেনামের রোগীর বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখি, বাচ্চাদের ক্ষেত্রে বা অন্যান্যদের ক্ষেত্রে যদি দেখি যে খিটখিটে স্বভাবের, দেখুন খিটখিটে অ্যান্টিইনফ্লুড আছে, সিনা আছে, ক্যামোমিলা আছে, হিপারসালফ আছে, নাইট্রিক অ্যাসিড আছে, নাক্স আছে, স্ট্রাফিজিগিরি আছে। তাহলে দেখুন খিটখিটে স্বভাবের বাচ্চারা যদি হয় এব্রোটেনামের প্রচুর রাগী রকচটা, যাকে বলা হিপারসালফ, রকচটা, সিনা, ক্যামোমিলা, প্রচুর পরিমাণে রাগী হয়, খিটখিটে স্বভাবের হয়ে থাকে। সে সিনা ক্যামোমিলার মতো সবসময় ডিমান্ড করতে থাকে, এটা দাও, ওটা দাও, সেটা দাও।
যদি আমরা তার মধ্যে দেখি খিটখিটে স্বভাব, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাব্রোটোনামকে চিন্তা করতে পারি। এন্টিম ফ্রুডে আছে, এন্টিম ফ্রুডও ভীষণ রাগী, এন্টিম ফ্রুডের জিহ্বা ময়লা সংযুক্ত, এন্টিম ফ্রুডের বাচ্চারাও কিন্তু প্রচুর করে, এরাও কোলে থাকতে চায়। আমরা সিনাকে দেখেছি প্রচুর খিটখিটে স্বভাবের, প্রচুর বদরাগী, এরা থুতু ছিটাতে পারে, নাকে হাত দিতে পারে, মন্দারে হাত দিতে পারে কৃমিজনিত কারণে, দাঁত কড়মড় কড়মড় করে কাটতে পারে রুগীর ভাষা, এবং সেই সাথে পেটটা বড় হয়ে যেতে পারে, হাতে মিষ্টি জাতীয় চিনি জাতীয় খাবার তার কাছে থাকতে পারে, প্রচুর ডিমান্ড করতে পারে। সেম ক্যামোমিলাকে যদি দেখি তাহলে তারও ডিমান্ড কিন্তু প্রচুর পরিমাণে থাকে, একটার পর একটা ডিমান্ড করছে, এবং সে প্রচুর রকচটা হয় এবং প্রচুর অবাঞ্ছিত হয়। আপনার সবজি চাষে, আপনার ক্ষেতে যদি কোনো অকাঁচা জন্ম নেয় তাহলে সেটা ক্যামোমিলা। আপনার সংসারে যদি অবাঞ্ছিত কোনো ব্যক্তি থাকে তাহলে সেটা ক্যামোমিলা। ঠিক কি ধরনের? এরা প্রচন্ড রাগী, প্রচন্ড খিটখিটে, নীতিবোধের অভাব, গালিগালাজ করতে পারে, অভদ্র আচরণ করতে পারে, ধৈর্যহীনতার পরিচয় দিতে পারে। এক বাক্যে যদি আমি বলি তাহলে এরা পরিবারের একজন অবাঞ্ছিত ব্যক্তি হলো ক্যামোমিলা। তাহলে খিটখিটে স্বভাবের সাথে যদি এই লক্ষণগুলো আমরা খুঁজে পাই তাহলে সেখানে আমরা ক্যামোকে চিন্তা করতে পারি। সেই সাথে যদি আমরা দেখি খিটখিটে স্বভাবের এবং ভীষণ রকচটা, আমরা নাইট্রিক অ্যাসিডকে দেখেছি এরা রকচটা, হিপারসালকে দেখেছি এরা রকচটা। হিপারসালকে দেখুন শীত কাতর, অল্পতেই পেকে যাওয়ার প্রবণতা, প্রচন্ড শীত কাতর। কে যেন শিক্ষা গ্রুপে লিখছে, আপডেট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি প্রচন্ড শীত কাতর, অল্পতে পেকে যাওয়ার প্রবণতা, সেই সাথে রাগ, ক্রোধ, ক্রোধান্বিত মনোভাব, আগুন ধরিয়ে দেওয়ার প্রবণতা, তাহলে সেখানে আমরা হিপারসালকে চিন্তা করতে পারি। দেখুন হিপারসাল এত বেশি শীত কাতর যে সে যদি শীতকাল হয়, ধরুন মনে রাখার কৌশল, ধরুন আপনার ঘর ইটের তৈরি কিন্তু প্লাস্টার করেননি, কিছু ছিদ্র আছে, সে এত বেশি শীত কাতর সেই ছিদ্রগুলোকে সে বন্ধ করবে, কাপড় দিয়ে হোক, কাগজ দিয়ে হোক, কাঁথা দিয়ে হোক, যেভাবেই হোক সেই ছিদ্রগুলোকে বন্ধ করবে। কেন? রোগী বলবে একটুখানি ঠান্ডা বাতাস লাগলে আমি সহ্য করতে পারি না। যদি বেড়ার ঘর হয় তাহলে সে কি করবে? হয়তো কাগজ মারবে অথবা পলি মারবে, যে কোনো মেরেই হোক সেটাকে সে বন্ধ করার চিন্তা করবে, অর্থাৎ ঠান্ডা বাতাস, শীত প্রবাহিত বাতাসটাকে সে বন্ধ করবে। এত বেশি শীতকাতর লক্ষণটা যদি আমরা খুঁজে পাই তাহলে সেখানে অবশ্যই আমরা হিপারসালকে চিন্তা করতে পারি খিটখিটে স্বভাবের সাথে। আমরা নার্সকে দেখেছি, আমার কাছে তো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে রাগ, খিটখিটে স্বভাব, প্রচন্ড রাগ, প্রচন্ড জেদি, প্রচন্ড যদি খিটখিটে স্বভাবে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতা যদি তার না থাকে তাহলে ক্রনিক কেসে আপনি নার্স দিয়ে কখনোই সুফল লাভ করতে পারবেন না। অর্থাৎ ক্রনিক কেসে নার্সের মধ্যে প্রচন্ড রাগ, প্রচন্ড খিটখিটে স্বভাব, খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতা যদি তার মধ্যে থাকে এবং অনিয়ম করার অভ্যাস যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা নার্সকে চিন্তা করতে পারি। তাহলে আমরা কি বললাম? নীতিবোধের অভাব কার মধ্যে? এন্টিম ফ্রুডের মধ্যে। কেন নীতিবোধের অভাব? কোথায় নীতিবোধের অভাব? নীতিবোধের অভাবের পেছনে কারণটা হলো মায়োজম, সিফিলিস মায়োজম। দেখুন এই নীতিবোধের অভাবটা প্লাটিনামে আছে, ডিফোরামাতে আছে, অ্যানাকার্ডিয়ামে আছে, ন্যাক্টোমিওরে আছে, সিপিয়াতে আছে, ক্যামোমিলাতে আছে। আমরা শুধু কম্পেয়ার করব গরম কাতর, আর আমাদের অ্যাব্রোটেনাম হলো শীত কাতর। আমরা যদি দেখি প্লাটিনামকে যদি দেখি নীতিবোধের অভাব কোথায়, দেখুন পাশে একটা চাষা বসে আছে, একটু মন দিয়ে খুঁজিয়েছে, চাষার দিলাম জড়িয়ে পড়ে। এটা আমার প্রচলিত ভাষা, কিছু মনে করবেন না, মনে রাখার কৌশল। হ্যাঁ, ওই যে আমি যে শব্দটা উচ্চারণ করছি যদি আপনি সেটা নাই বুঝতে পারেন তাহলে আমার বলা সব কথাটাই বৃথা। হ্যাঁ, আমি আমার বাক্যে বললাম, প্রমোদ চৌধুরী বউ পড়া প্রবন্ধে এই কথাগুলো উল্লেখ আছে দারুণ ভাবে। তাহলে আমি সেক্সুয়াল ডিমান্ড আমার করছে, আমার যখন খুশি তখন বেরোবো, বর নেই বন্ধু খুঁজবো, নীতি নৈতিকতার অভাব।
আমি আপনার চেম্বারে বসে আছি, যৌনাঙ্গ প্রদর্শন করার মতো করে বসে আছি। আমি কাপড় পরে আছি, আমার কি কালারের বিরা পরে আছি, কি কালারের পেন্টি পরে আছি সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। হিপটা বেরিয়ে আছে, ব্রেস্টটা বেরিয়ে আছে, মনে হচ্ছে আমি আপনাকে শো করছি, হ্যাঁ দেখাচ্ছি আমি আপনাকে। নীতিবোধের, নীতি নৈতিকতার অভাব আমাদের প্লাটিনামের, এবং সবসময় অন্যকে ছোট করার প্রবণতা। আর আমরা অ্যানাকার্ডিয়ামে দেখেছি সবসময় অন্যকে ধ্বংস করার প্রবণতা। সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব উগ্রতার সাথে। আমরা যদি বিফোর আনা করে দেন, বিফোর আনাকে যদি দেখি, তাহলে বিফোর আনা দেখুন এত বেশি মাস্টারবেশন করতে পারে। একজন নারী, একজন রমণী, একজন সুন্দরী নারীকে দেখলেও সে মাস্টারবেশন করতে প্রস্তুত থাকে, তার যৌনাঙ্গে হাত চলে যায়। ইভেন সে একাকিত্ব খোঁজ করে ঘরের কোণে, ঘরের পেছনে অন্ধকার জায়গাগুলো, মানে যে জায়গাগুলোতে নিজেকে লুকায়িত করা যায় অন্যকে থেকে, সেখানে সে যায় এবং মাস্টারবেশন করে। আমাকে 30 সেকেন্ড সময় দেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? নাইট স্যার, আমাকে একটা মিনিট সময় দেন। হ্যাঁ, ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমাদের এই হোমিও অনুশীলন গ্রুপের ক্লাসটি সরাসরি ফেসবুক লাইভে সম্প্রচারিত হচ্ছেন। তো লাইভ থেকে যারা দেখছেন একটু অপেক্ষা করুন, স্যার একটু ব্যস্ত আছে। আপনারা মনে করেন না যে হচ্ছে লাইভ অফ হয়ে গেছে, তো লাইভ চলমান রয়েছে, স্যার একটু পরেই আলোচনায় আসবেন। আচ্ছা দুঃখিত, আমার এক বড় ভাই আসছিল, কথা বলছিলাম। হ্যাঁ, তাহলে আমাকে শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে আমরা বিফোর আনাকে দেখেছি তাদেরও নীতিবোধের অভাব, আমরা অ্যানাকার্ডিয়ামকে দেখেছি তাদেরও নীতি নৈতিকতার অভাব। দেখুন অ্যানাকার্ডিয়ামের রোগী, সেও ধ্বংসমুখী আচরণ করে, লাইক আমাদের অ্যাব্রোটেনামের মধ্যে। আমরা ন্যাপটামিয়রকে দেখেছি, সেও নীতিবোধের অভাব। দেখুন বাবার বিরুদ্ধে আচরণ করে, মায়ের বিরুদ্ধে আচরণ করে, বলল যে আমি অমুক মেয়েকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব, আপনি কে হে জনাব, আপনার কথাই তো আমি শুনবো না। প্রতিবাদী করার মানসিকতা, সিনিয়রকে সম্মান করছে না। সেখানে আমরা নীতিবোধের অভাব আমরা খুঁজে পাই। এবং সেই সাথে আমরা সিপিআর কেও দেখেছি, সে ফ্যামিলি সবাইকে ইগনোর করছে, পরিবারের সবাইকে অবহেলার চোখে রাখছে, সন্তানকে রাখছে, স্বামীকে রাখছে, আত্মীয় স্বজনকে রাখছে। সেখানে আমরা নীতি নৈতিকতা, নীতিবোধের অভাব খুঁজে পাই। সেই সাথে যদি আমরা এব্রোটেনামের মধ্যেও নীতিবোধের অভাব খুঁজে পাই, তাহলে সেখানে আমরা এব্রোটেনামকে চিন্তা করতে পারি। সেই সাথে যদি আমরা দেখি প্রচন্ড হতাশা এবং সেই সাথে দুর্বলতা,
এবং যদি কোনো ব্যক্তি হতাশায় ভুগতে থাকে তাহলে তাকে যদি বাহ্যিকভাবে নির্বোধের মতো বোকা বোকা লাগে এবং এই ব্যক্তিটা যদি সবসময় একঘেয়েমি আচরণ করে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। এবং আমরা অ্যাব্রোটেনামের রোগীকে সবসময় চিন্তা করব মেডোরিনামের মতো দুষ্টু প্রকৃতির। দেখুন, মেডোরিনামের রোগী, বাচ্চা রোগীগুলো, সে পেনিস নিয়ে খেলতে ভালোবাসে। আমরা সিনাকে দেখেছি, সে পেনিস নিয়ে বা যৌনাঙ্গ নিয়ে খেলতে ভালোবাসে। যদি লক্ষণটা খুঁজে পান, ক্যামোমেলাকে দেখেছি দুষ্টু প্রকৃতির, সিনাকে দেখেছি দুষ্টু প্রকৃতির। যদি কোনো বাচ্চার মধ্যে এই লক্ষণগুলো খুঁজে পান, তাহলে সেখানে আমরা সাদৃশ্যের লক্ষণ নীতিতে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। এবং আমরা যদি দেখি দুষ্টুর সাথে অবাধ্য, সর্বদা উগ্র আচরণ করে, অবাধ্য, নীতিবোধের অভাব যাদের থাকে তারা অবাধ্য হয়। নীতিবোধের অভাব, অবাধ্য এবং উগ্র আচরণ, সবসময় ওই সিগারেট খাবে আর ধরুন বোঝানোর জন্য সিগারেট খাচ্ছে আর ফু দিয়ে চুলগুলাকে উড়াচ্ছে, এরাই উগ্র হয়, এরাই অবাধ্য হয়, এরাই বদ হয়। বদ লক্ষণ তাদের মধ্যে খেয়াল করা যায়, নীতিবোধের অভাব লক্ষ্য করা যায়। আজকের সমাজে কিন্তু এই লক্ষণগুলো আমরা খুব বেশি খুঁজে পাই। তাহলে আমরা যদি নীতিবোধের অভাব, সেখানে যে আমরা অ্যাব্রোটেনাম দেবো তা কিন্তু নয়। তাহলে নীতিবোধের অভাবের সাথে যদি অবাধ্য প্রকৃতির এবং উগ্র আচরণ করে থাকে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? আমার মনে হয় একটু লাইনচ্যুত হয়ে গেছিলেন। এই যে সুন্দরী মেয়ে দেখলে তার এরকম থেকে আরম্ভ করার কথা ছিল। না, ঠিক আছে। আসলে আমি তো ধন্যবাদ আপনাকে। আমি তো নোট বা ইয়ে করে আলোচনা করি না, হয়তো ওই জন্য স্কিপ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বিফোর রানার কথাটা আমি একটু বলে দিই। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি। নাম নেই। আচ্ছা, ধন্যবাদ। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা বিফোর রানার রোগীগুলো ধরুন বসে আছে পার্কে, ধরুন পার্কে বসে আছে, একা বসে আছে, ধরুন একটা চেম্বারে বসে আছে। হঠাৎ একটা মেয়ে দেখলো, সুন্দরী মেয়ে দেখলো বা মেয়ে দেখলো, তার ভিতরে যৌনতা শুরু হলো। তার তো হেভিট মাস্টারবেশন করার, সে মাস্টারবেশন করতে চায়। এবং এই মাস্টারবেশন যারা করে, দেখুন অজান্তে পেনিসের কাছে তার হাতটা চলে গেল। তাহলে তার দেখুন তো নীতি নৈতিকতার অনেকগুলো লোক আছে, তবু পেনিসটার কাছে হাত নিয়ে গেল, অথবা সে জায়গা ত্যাগ করে যে মাস্টারবেশন শুরু করে দিল। তাহলে সেখানে আমরা বিপক্ষে চিন্তা করতে পারি। জি স্যার, বুঝতে পেরেছেন স্যার? থ্যাংক ইউ। তাহলে আমরা যেখানে বললাম যে অবাধ্য প্রকৃতির এবং উগ্র আচরণ করলে সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। সেই সাথে যদি দেখেন তারা প্রচুর নিষ্ঠুর, এখানেই সিফিলিস মায়াজমের প্রধানতম রূপ। এবং নিষ্ঠুর আচরণ করে, নিষ্ঠুর কি ধরনের নিষ্ঠুর আচরণ করে? আমরা যদি উদাহরণ দিই, নিষ্ঠুর আচরণ করে নাইট্রিক অ্যাসিড, নিষ্ঠুর আচরণ করে অ্যানাকার্ডিয়াম, প্লাটিনাম, স্ট্রামোনিয়াম, অনেকগুলো মেডিসিন। তাহলে কি ধরনের নিষ্ঠুর আচরণ করে? আপনি কখনো কোনো ভালো ব্যক্তির, সহৃদয়বান ব্যক্তিকে দেখবেন না যে শুয়ে থাকা একটা পশুকে আঘাত করা, ঘুমিয়ে থাকা একটা পশুর গায়ে কোপ দেয়া, ঘুমিয়ে থাকা পশুর ঠ্যাং ভেঙে দেয়া বা পা ভেঙে দেয়া। কোন পাখিকে আপনি কখনোই পাখনা ভেঙে দিবেন না, কোন পাখির পালক ছিঁড়বেন না, কোন মানে ওই যেটাকে আমরা ঘাস ফড়িং বলে থাকি, ওর ডানা কেটে দিবেন না, ওর লেজটা কেটে দিবেন না। অ্যাব্রোটেনামের রোগীগুলো এতটা নিষ্ঠুর হয়, অ্যানাকার্ডিয়ামের রোগীগুলো এতটা নিষ্ঠুর হয়, নাইট্রিক অ্যাসিডের রোগীগুলো এতটা নিষ্ঠুর হয় যে এদের ভিতরে মায়া, মমত্ব, দয়া মায়া একেবারেই কম হয়। যেমন দেখুন, আপনার বাসায় আমরা হেপারসালকে দেখেছি আগুন ধরিয়ে দিচ্ছে, ও তো উগ্রতার সাথে ক্রোধ, রাগান্বিত ক্রোধ সমন্বয় করে সেটা করে থাকে। ভালো একজন ব্যক্তি আপনার গৃহপালিত কোনো পশুর উপরে নির্যাতন শুরু করছে, অসম্ভব নির্যাতন হতে পারে, তার লেজ কেটে দিচ্ছে, হতে পারে তাকে মারছে, মারতে মারতে মেরেই ফেলে দিচ্ছে। এমন অনেক রুগী আপনি পাবেন। একটা পাখি গাছে বসে আছে, ঢিল দিয়ে সেই পাখিটাকে মারছে,
বা ওই যে আমরা তীর ধনুক বলি সেটাতে সে বাকিটাকে মারছে, অথবা তার ডানা ভেঙে দিচ্ছে, অথবা তার পা ভেঙে দিচ্ছে, অথবা তার পালক ছিঁড়ে দিচ্ছে, এই নিষ্ঠুরতা যদি আপনি কোনো রোগীর মধ্যে খুঁজে পান তাহলে সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। বন্ধুরা খেলা করছে, সেখানে কোনো একজন বন্ধু এসে কথার আগে মারামারি শুরু করেছে, ঝগড়া শুরু করেছে, খামচানি শুরু করেছে, অশান্তিজনক আচরণ শুরু করছে, নীতিবোধের যে অভাব বা নিষ্ঠুরতা, মারছে একজনকে, যদি লক্ষণটা খুঁজে পান তাহলে সেখানে অ্যাব্রোটেনাম। কথা হলো যে এই লক্ষণ তো অনেকের মাঝেই থাকে, তাহলে সবাইকে কি আমি অ্যাব্রোটেনাম দিব? তাহলে উপরের সংবর্ধিত লক্ষণ যদি আমরা খুঁজে পাই তাহলে সেখানে অ্যাব্রোটেনাম দেব। তাহলে এই একজনকে দেখুন, সিনিয়রকে জুনিয়রকে মানছে না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করছে, বাবা মার সাথে খারাপ আচরণ করছে, নিষ্ঠুর আচরণ করছে, অবাধ্য, ভীষণ রাগী, খিটখিটে, নীতিবোধের অভাব, শ্রদ্ধাবোধের অভাব, যদি লক্ষণটা থাকে তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। যদি এই লক্ষণগুলো, মানসিক লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি আমরা অন্যান্য লক্ষণ খুঁজে পাই, যেমন দেখুন মেটাস্টাটিস ধাতু, আমরা মেটাস্টাটিস ধাতুতে আমাদের আজকের অ্যাব্রোটেনামকে খুব বেশি প্রয়োগ করে সফলতা অর্জন করতে পারি। কথা হলো মেটাস্টাটিস ধাতু কি? আমরা পড়লাম যে মেটাস্টাটিস ধাতুতে আজকের অ্যাব্রোটেনামটাকে খুব বেশি সুফল আনতে পারে। কথা হলো মেটাস্টাটিস ধাতুটা কি? মেটাস্টাটিস ধাতুটা হলো, আমরা সালফারকে জানি না, ক্যালিনা লেটিফোলিয়াকে জানি না, আমরা গ্রাফাইটিসকে দেখেছি, বা আমরা অ্যাপোসাইনাম ক্যানকে দেখেছি, অনেকগুলো মেডিসিনের কথা এখানে উল্লেখ করলাম। আমরা সালফার কমন কথা নিয়ে বলি তাহলে বুঝতে ভালো হবে। আপনার স্কিন ডিজিজ হয়েছিল, আপনি সেখানে মলম মাখিলেন, যে কোনো প্রলেপ আপনি ইউজ করেছিলেন, আপনার স্কিন ডিজিজটা ঠিক হয়ে গেছে, কিন্তু নতুন এই লক্ষণটা এই কারণে তার অন্য একটা রোগ লক্ষণ প্রকাশ পেয়েছে। অর্থাৎ কোন রোগকে চাপা দেওয়ার ফলে যদি সেই অর্গানটা, সেই অঙ্গটা ভালো হয়ে যায় কিন্তু অন্য অর্গান আক্রান্ত হয়, তাহলে সেই ধাতুটাকে আমরা বলে থাকি মেটাস্টাটিস, বা সেই অবস্থাকে আমরা বলে থাকি মেটাস্টাটিস ধাতু। যেমন আমরা ওই যে বলি না গন্ডমালা ধাতু, যাদের প্রচুর গ্ল্যান্ড ফুলার প্রবণতা খুঁজে পাই, ঠিক অনুরূপ ভাবে মেটাস্টাটিস ধাতু বলতে এই লক্ষণটাকে বোঝানো হয়। তাহলে সেখানেও কিন্তু আমাদের অ্যাব্রোটেনাম একটা ভালো মেডিসিন। ধরুন আমরা ওই যে অনেকে আছে যে আমরা দেখেছি যে বাত ব্যথা উপশম করলে তার বাত ব্যথাটা ভালো হয়েছিল কিভাবে? গরম শাক দিয়ে। বাত ব্যথাটা ভালো হয়েছিল কিভাবে? মুভ দিয়ে। বা বাত ব্যথাটা ভালো হয়েছিল কিভাবে? কোনোভাবে পেইন কিলার খেয়ে, কিন্তু তার এখন হার্টের সমস্যা দেখা দিয়েছে। এই ধাতুগুলোকে বলা হয় মেটাস্টাটিস ধাতু। মেটাস্টাটিস ধাতুতে শুধু কি অ্যাব্রোটেনাম কাজ করে? আরো এই যে লক্ষণগুলো আমরা যে মেডিসিন গুলোর কথা উল্লেখ করলাম, প্রত্যেকটা মেডিসিনই সেখানে কিন্তু ভালো কাজ করে। এছাড়াও যদি দেখেন বাত ব্যথা উপশমিত হলে তার ডায়রিয়া বা পাইলসের রোগ লক্ষণ প্রকাশ পায়, বাত ব্যথা উপশমিত হলে। আমরা সরিনামের ক্ষেত্রে দেখেছি আজ ভালো থাকলে কাল সে অসুস্থ হয়, পিকুলিয়ার সিমটম, যে আজ ভালো আছি কালকে খারাপ হবো, আমি জানি ডাক্তার আমি আগামীকাল অসুস্থ হব, কারণ আমি আজকে ভালো আছি, এটা আমি অনেক আগে থেকে দেখে আসছি। তাহলে যেমনটা আমরা ভাবতে পারি, সরিনামকে ঠিক অনুরূপ ভাবে যদি কোনো রোগীর বাত ব্যথা উপশমিত হয়, এবং বাত ব্যথা উপশমিত হলে যদি ডায়রিয়া বা অশ্ব দেখা দেয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। এবং যদি কোনো রোগীর বাত ব্যথার সাথে হৃৎপিণ্ড আক্রান্ত হয়, তাহলে সেখানেও কিন্তু আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি, যদি সাদৃশ্য লক্ষণে সবকিছু থেকে থাকে। এবং বাত ব্যথার আক্রান্ত স্থান যদি ফুলে যায়, আমরা লিরামে দেখেছি, ব্রায়োনে দেখেছি, এপিচে দেখেছি, যদি ফুলে যায় এবং সেখানে সুই ফুটানোর মতো ব্যথা, ক্যালিকার্পে দেখেছি, এপিসমেলে দেখেছি, ব্রায়োনেতে দেখেছি, সুই ফুটানোর মতো ব্যথা, স্পর্শকাতর ব্যথা, আমাদের বেলেডোনার মতো, হেপারসালফের মতো, আর্নিকার মতো স্পর্শকাতর ব্যথা যদি হয়, এবং সেটা যদি বিশেষ করে পায়ের গোড়ালিতে, হাতের কবজিতে বা জয়েন্ট সন্ধিতে, যে কোনো জয়েন্ট সন্ধিতে যদি হয়, তাহলে সেখানে কিন্তু অ্যাব্রোটেনামকে চিন্তা করা যায়।
যদি সমস্ত ব্যথা, বিশেষ করে পিঠের ব্যথা যদি রাত্রিকালীন বৃদ্ধি পায়, রাত্রিকালীন দেখা দেয়, আমরা রাস্টক্সে দেখেছি রাত্রিকালীন বৃদ্ধি, তাহলে সেখানেও কিন্তু আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। এবং যদি কোনো রোগীর দেহের এক অংশে রোগ প্রকাশ করার পরে সারা অংশে ছড়িয়ে যায়, তাহলে সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। যদি কোনো রোগের কোনো কারণ ছাড়াই, আমরা জানি মাসিক স্রাব বন্ধ হলে ব্রায়োনিয়া নাক দিয়ে ব্লিডিং হয়, কিন্তু কোনো কারণ ছাড়াই যদি নাক দিয়ে রক্তপাত হয়, তাহলে সেখানেও অ্যাব্রোটেনামকে চিন্তা করা যেতে পারে। যদি উপরিক্ত লক্ষণগুলো আমরা আলোচনায় পেয়ে থাকি, রোগীর মধ্যে পেয়ে থাকি, ম্যারাসমাস অর্থাৎ শীর্ণতা, শীত কাতর, মায়োজোমেটিক, মেন্টালিটি, টোটালিটি অফ সিমটম যদি আমরা পেয়ে থাকি, এবং সেই সাথে যদি আমরা দেখি হিপারসালফের মতো কোনো ক্ষতই সহজে শুকাতে চায় না, বিশেষ করে নাভির ক্ষত, বাচ্চাদের নাভির ক্ষত শুকাতে চায় না, কোনো ক্ষতই শুকাতে চায় না, বাচ্চাদের ক্ষেত্রে নাভির ক্ষত শুকাতে চায় না, সেখানে কিন্তু হিপারসালফেন নাই, অ্যাব্রোটেনামকেও কিন্তু চিন্তা করা যায়। এছাড়াও আর্সেনিক অ্যালব আছে, হেমামেলিস আছে, সাইলেশিয়া আছে, আরো অনেকগুলো মেডিসিন আছে। আমরা লক্ষণ সাদৃশ্য যদি মিলে যায় তাহলে সেখানেও ব্যবহার করতে পারি। আমরা যদি কোন রোগীর নিম্ন অঙ্গের নিম্ন অর্থাৎ নিচের দিকের শীর্ণতা, দেখুন আয়োডিয়ামে আছে কিন্তু শীর্ণতা, আয়োডিয়ামে আছে কিন্তু খাই খাই ভাব, সিনাতে আছে খাই খাই ভাব, রাক্ষুসে ক্ষুধা, আমরা সিনাতে বলি রাক্ষুসে ক্ষুধা, আমরা অ্যাব্রোটেনামে বলি রাক্ষুসে ক্ষুধা, আমরা আয়োডিয়ামে বলি রাক্ষুসে ক্ষুধা। আয়োডিয়ামের রোগীগুলো রাক্ষুসে ক্ষুধা থাকে, খাই খাই ভাব থাকে, খাই দায় শুকিয়ে যায়, এমনকি আয়োডিয়ামের রোগীর ব্রেস্ট পর্যন্ত শুকিয়ে যায়। একটা মেয়ে, ধরুন বোঝানোর জন্য বলছি, একটা মেয়ের কিছুদিন আগে ব্রার সাইজ ছিল 36, টুরে তার 32, সে খাই খাই সবসময় খাচ্ছে, কিন্তু ব্রেস্টটাও শুকিয়ে যাচ্ছে, তার দেহটাও শুকিয়ে যাচ্ছে, কিন্তু খাই খাই ভাবটা আছে। সেখানে আমরা শুধু সিনা নয়, সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি, সেখানে আমরা আয়োডিয়ামকে চিন্তা করতে পারি, আরো অনেকগুলো মেডিসিন আছে, চিন্তা করতে পারি, এই মুহূর্তে মনে পড়ছে না। এছাড়াও যদি আমরা দেখি, হ্যালো, জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। এছাড়া যদি আমরা দেখি যে সম্ভবত আপনি ল্যাপটপ থেকে লিংক দিয়েছেন আর 15 মিনিট সময় আছে। আচ্ছা ঠিক আছে, আমি 15 মিনিট থেকে ক্লোজ করে দিব। সম্ভবত ল্যাপটপ থেকে আপনি তাই না? হ্যাঁ স্যার, ল্যাপটপ থেকে দিয়েছি। যদি আলোচনা আরো দীর্ঘায়িত হয় তাহলে না 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 না, দীর্ঘস্থায়ী করবো না, সমস্যা নেই। পরবর্তীতে আবার ঠিক আছে, এই লিঙ্কে আবার করতে হবে। আমরা এছাড়াও দেখেছি শীর্ণতা কোথায়, নিম্ন অঙ্গের শীর্ণতা। কেন শীর্ণতা হয়? এই শীর্ণতার পেছনের কারণ কি? পুষ্টিহীনতা। শীর্ণতার পেছনে পুষ্টিহীনতা একমাত্র দায়ী। অ্যাব্রোটেনামের শীর্ণতার ক্ষেত্রে আমরা অনেকগুলো মেডিসিন ব্যবহার করতে পারি। লাইকোপোডিয়াম, ঊর্ধ্বাংশের শীর্ণতা, ন্যাটামিওর ঘাড়ের দিকে শীর্ণতা, আয়োডিয়াম পুরা বডির সাথে শীর্ণতা, সিনা পেটটাই শুধু ভালো আছে বাদ বাকি শীর্ণতা, রুচির অভাবজনিত শীর্ণতায় সাইলেশিয়া। যদি চর্মে ভাত মানে স্কিন ভাতযুক্ত থাকে তাহলে সারসাপিল্লাও একটা ভালো মেডিসিন। আমি একটু সংক্ষেপ করছি। লাইকোপোডিয়াম ঊর্ধ্বাংশে, ন্যাটামিওর ঘাড়ের অংশে, আয়োডিয়াম আমাদের বডি পুরা বডি খাই খাই ভাব থাকবে, সিনা তারও পেট বাদে পুরা বডি, রুচির অভাবজনিত কারণে শুধু সাইলেশিয়া, এবং স্কিনে ভাতযুক্ত লাইক অ্যাব্রোটেনাম, সেখানে আপনি সারসাপিল্লাকে চিন্তা করতে পারেন। তবে কম্পেয়ারটা করবেন এক জায়গায়, পেটটা বড় হচ্ছে, রাক্ষসে খোদা সিনাতে আছে, আমাদের অ্যাব্রোটেনামেও আছে, কিন্তু সিনায় মিষ্টি পছন্দ করে, অ্যাব্রোটেনামে কিন্তু সেই জায়গাটা নেই। লাইকোপোডিয়ামে মিষ্টি পছন্দ করে, লাইকোপোডিয়ামের ঊর্ধ্বাংশ, আপনার বাসায় যদি গ্যাস সিলিন্ডার থাকে, গ্যাস সিলিন্ডারের ঊর্ধ্বাংশ চেকুন, মাথাটা চেকুন থাকবে, নিম্নাংশ মোটা থাকবে, অর্থাৎ নিম্নাংশ মোটা, ঊর্ধ্বাংশ চেকুন, সেখানে আমরা লাইকোপোডিয়ামকে চিন্তা করতে পারি। এছাড়াও কোষ্ঠকাঠিন্য এবং উদারময় পর্যায়ক্রমে যদি আসে, এবং তার উদারময়ে যদি ভুক্ত দ্রব্য অর্থাৎ যা খেয়েছিল তা যদি পান, অর্থাৎ ডিসপেপসিয়ার সাথে ওই যে পুষ্টিহীনতা, যার অজীর্ণতা সমস্যা আছে, দেহে কোনো খাবারই সহ্য হচ্ছে না, যা খাচ্ছে তার উদারময়ের সাথে বেরিয়ে যাচ্ছে, তাহলে তার পুষ্টিহীনতা
স্যার শোনা যাচ্ছে না। স্যার আমিও এছাড়া আপনাকে যদি আমরা হ্যালো স্যার হ্যাঁ শুনতে স্যার পাচ্ছেন না? শুনতে পাইনি এতক্ষণ। কি বলেন? আলোচনা তো করে যাচ্ছে, আমার ওয়াইফাই তো ফুল রয়েছে। স্যার মাঝখানে অল্প এখন একটু সময় শোনা যায়নি। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম ঘাড়ের দিকে শীর্ণতা, ম্যারাসম্যাস যেটাকে বলা হয়, খুব বেশি দুর্বল, ঘাড়টাকে সোজা করতে পারছে না। সোজা করতে পারছে না বলেই আমরা ঘাড়ের দিকে শীর্ণতা শুনেছিলাম কোনো এক আলোচনায় ন্যাট্টাম মিরর না দিয়ে পুষ্টিহীনতা জনিত কারণে যদি দেখি, তাহলে সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি আমরা দেখি যে এই রোগী শীর্ণতার সাথে এত বেশি দুর্বলতা যে সে পাটা কাঁপছে, কম্পমান রয়েছে এবং তার স্কিনের বিশেষ করে কপালের শিরাগুলো ভাসমান অবস্থায় আছে, তাহলে সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। এছাড়াও দেখুন, শীর্ণতায় সেনিকুলা আছে, টিকুলিনাম আছে, অ্যাসিটিক অ্যাসিড আছে, সালফার আছে, অনেকগুলো আছে, কম্পেয়ার করে দিলাম না। আমরা যদি শিশুদের হাইড্রোসিলটা কি, যারা নতুন তাদের জন্য, হাইড্রোসিল কি, অন্ডকোষে পানি জমা। শিশুদের হাইড্রোসিলে যদি দেখি, তাহলে সেখানে আমরা অ্যাব্রোটেনামকে ব্যবহার করতে পারি। এছাড়াও লাইকোপোডিয়াম, সাইলেশিয়া, পালসিটিলা, এছাড়াও এপিসমেল নাক্স, হ্যাঁ, আমরা ব্যবহার করতে পারি। আমরা আর্নিকা, মাক্সল, কোনিয়াম এগুলো ব্যবহার করতে পারি হাইড্রোসিলে। অন্ডকোষে মানে পানি জমলে তাকে আমরা হাইড্রোসিল বলে থাকি। এবং সেই সাথে যদি দেখি কোন রোগীর শীর্ণতার সাথে সবসময় জ্বর ভাব, দুর্বলতা, সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। এছাড়াও যদি কোনো পেইনে, কলিক পেইনে অর্গানগুলো যদি সংকুচিত হয়, লাইক কোলোসিন সংকুচিত করে ফেলায় অর্গানটাকে, যে অর্গানে পেইন হচ্ছে, প্রেসার অ্যাপ্লিকেশন, এমিলিয়ারেশন, হ্যাঁ, চাপ দিলে অর্থাৎ সংকুচিত হলে ভালো থাকে, তাহলে সেখানেও আমরা কিন্তু অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি বাচ্চাদের কলিক পেইনের ক্ষেত্রে। এছাড়াও যদি দেখি তার তরল বমি হচ্ছে যা গন্ধযুক্ত, এবং যদি কোনো মহিলাদের মাসিক বন্ধ হইলেই ওভারি অঞ্চলে পেইন হয়, যে পেইনটা পিঠ পর্যন্ত সঞ্চালিত হয়, তাহলে সেখানেও আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। এবং আমরা যদি দেখি যে পেইন গুলোতে সে সংকুচিত হয়ে যাচ্ছে কলসিন্তের মতো, তাহলে সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। তো যাই হোক, ছোট মেডিসিন 40-45 মিনিট হয়তো বকবক করলাম। আমরা যদি দেখি ঠান্ডাতে বৃদ্ধি, ভেজা আবহাওয়ায় বৃদ্ধি, ভিজে গেলে বৃদ্ধি, রাত্রিকালে বৃদ্ধি, তাহলে সেখানে অ্যাব্রোটেনামকে চিন্তা করব। পাতলা পায়খানা হলে যদি সে হ্রাস পায়, তাহলে আমরা সেখানে অ্যাব্রোটেনামকে চিন্তা করব। তাহলে আর একবার একটানে আমরা অ্যাব্রোটেনামকে দুই একটা কথা বলি। উদ্ভিজ্জ মেডিসিন, শীতকাতর, সোরাফিপুলিস মায়াজম এবং টিউবারকুলার ডায়াথেটিস। শীর্ণতাপূর্ণ দেহ, নিম্ন থেকে শুরু হয়, ঊর্ধ্বাংশ শীর্ণতা, চামড়াগুলো ভাতযুক্ত বৃদ্ধদের মতো, চোখটা ভেতরের দিকে কুঠারগত এবং রক্তযুক্ত টিউমার থাকতে পারে। এবং সেই সাথে যদি দেখি যে তার শুধু ভুঁড়িটাই বাইরের দিকে আসছে, অন্যদিকে শীর্ণতা, সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। প্রচন্ড স্মৃতিশক্তি দুর্বলতা, মানসিক দুর্বলতা, অলসতা, কাজ করতে না পারা, এবং তার মনে হয় মস্তিষ্কে কেউ আঘাত দিয়েছে, সব বিষয়ে চিন্তা করতে সে আর পারছে না, অক্ষম। মানসিক পরিশ্রম করলে শারীরিক এবং দুর্বলতা আসে, মানসিক পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসে, সুতরাং সে মানসিক পরিশ্রম করতে পারে না, খিটখিটে স্বভাবের, প্রচন্ড খিটখিটে, রকচটা, নীতিবোধের অভাব, প্রচন্ড হতাশ, এবং যখন সে হতাশ থাকে তখন তাকে বোকা বোকা দেখা যায়, এবং অবাধ্য প্রকৃতির উগ্র আচরণ করে, উৎকণ্ঠিত মনোভাব, নিষ্ঠুর আচরণ করে, কুকর্ম করে বেড়ায়, অর্থাৎ অন্যের ক্ষতি করার চিন্তা করে। চায়নার মতো, চায়নার রোগী রায়থলি, ওই যে গ্রাম সমাজপতিরা দেখেন রায়থলিক মতলব বাটে, কিভাবে অন্যের ক্ষতি করা যায়। ঠিক ভাবে অ্যাব্রোটেনামকেও দেখবে নিষ্ঠুর আচরণের সাথে মানে কি বলে, অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনা। এছাড়া মেটাস্টাটিস ধাতুতে আমরা ব্যবহার করতে পারি। মেটাস্টাটিস ধাতুটা কি, কোনো একটা অর্গানকে ধামাচাপা দিলে অন্যান্য যে কোনো অর্গান যদি কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় ওইটার জনিত কারণে, তাহলে সেই ধাতুকে আমরা মেটাস্টাটিস ধাতু বলি, সেই অবস্থাকে মেটাস্টাটিস ধাতু বলি। এছাড়া আমরা দেখেছি বাতপোষণ হলে ডায়রিয়া বা অর্শ দেখা দেয়, এবং আমরা দেখেছি স্পেশালি যেগুলোতে। এছাড়া
আমরা দেখেছি যে কোনো কারণ ছাড়াই নাক দিয়ে রক্তপাত হয়, যে কোনো ক্ষত শুকাতে দেরি হয়, বিশেষ করে বাচ্চাদের নাভির ক্ষত, সেখানে সেখানে হেপারসাল আমরা ব্যবহার করতে পারি, সাইলেশিয়া, আর্সেনিক, হ্যামামিলিস, এছাড়া অন্যান্য লক্ষণ মিললে অন্যান্য মেডিসিনও ব্যবহার করতে পারি। প্রচন্ড ক্ষুধা, সে খাচ্ছে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে, লক্ষণে এব্রোটেনামকে চিন্তা করতে পারি। শীর্ণতা, পুরো দেহের শীর্ণতা, আমরা এব্রোটেনামকে চিন্তা করতে পারি। বা অন্ডকোষে পানি জমাকে হাইড্রোসিল বলে। হাইড্রোসিল ব্যবহার করতে পারি সাইলেশিয়া, লাইকোপোডিয়াম, পালসেটিলা, এপিসমেল, নাইট্রুম, আর্নিকা, মার্কস। শোনা যায় না তো। সেখানে আমরা অ্যাব্রোটেনামকে চিন্তা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। এইবার শোনা নেট যাচ্ছে। প্রবলেম কি আজকে সব জায়গায়? শোনা যাচ্ছে, তবে নেটওয়ার্ক ধন্যবাদ সবাইকে। অনেক সময় ধরে আমার আলোচনা শুনে অতিরিক্ত ইংলিশ বলতে কি বোঝানো হয়, যদি সময় থাকে কেউ একজন অ্যান্সার দিতে পারেন, আর যারা জেনেছে তারা বাদে। জি নাইট স্যার। স্যার আমি শুনতে পাইনি। স্যার সমাপ্ত করব কি না, ক্লাসের? আমি ক্লাসটা শেষ করে দিয়েছি, আর 6 মিনিট আছে। আর 6 মিনিট আছে, আমি ক্লাসটা শেষ করে দিয়েছি নাইট স্যার। স্যার আমার এখানে আসলে নেটওয়ার্কের সমস্যা চলতেছে, তো সবাই একটু আশা করি এটা বুঝতে পেরেছেন যে সবখানে নেটওয়ার্কের সমস্যা চলছে। আর ক্লাসের লিমিটটা হচ্ছে দেওয়া ছিল ল্যাপটপ থেকে কন্ট্রোল করার কারণে, একটা লিমিটেশন সেট হয়ে গেছে। এই বিষয়টা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। হয়তোবা ক্লাসের সময় আরো থাকলে স্যার আরো একটু বিস্তারিত আলোচনা করতে পারতেন। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। সর্বশেষ উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং বিশেষ করে ডাক্তার নাজমুল ইসলাম স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাব্রোটেনাম সম্পর্কে তার ব্যস্ততার মাঝেও আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সহকারে উপস্থাপন করার জন্য। এবং আপনারা যারা আমাদের এই হোমিও অনুশীলন গ্রুপে নিয়মিত ক্লাস করেন, আপনারা সকলেই জানেন যে আমাদের একটি ফেসবুক প্রোফাইল রয়েছে, এখান থেকেই ক্লাস সম্পর্কে যাবতীয় লিংক প্রকাশ করা হয়। তো আপনারা একটু এই প্রোফাইলের উপর নজর রাখবেন যাতে ক্লাস সম্পর্কিত সকল ধরনের তথ্যই পেতে পারেন। তো সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ক্লাসটি সমাপ্ত ঘোষণা করছি, যেহেতু আমাদের সময় একদমই কম। তো ধন্যবাদ সকলকে। ডাক্তার নাজমুল ইসলাম স্যারকেও অসংখ্য ধন্যবাদ। শুভকামনা সকলের জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বের হচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। সবাইকে লিভ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মডারেটর যারা আছেন আপনারা একটু অপেক্ষা করুন। তমা কি খবর? এখানে সময় কেন জানি আর মাত্র 3 মিনিট দেখাচ্ছে। এটা কি এতে অন করছি? হায়, ল্যাপটপে অন করে খেলা কিছুক্ষণ আগেই on করলাম। মানে ওটা কি নিজে থেকেই লিমিট হয়ে গেছে ইয়াতে ভিডিওতে নাকি? না না, ল্যাপটপ থেকে কন্ট্রোল করলে এটা লিমিট অটোমেটিক সেট হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে, ওই যে আমি ল্যাপটপ নিয়ে রিস্টোর করছি দুপুরবেলা, চেম্বারে থাকার কারণে
সেটা দিতেই পারিনি ক্লাসের আধা ঘন্টা কি করছি ও হ্যাঁ 3 মিনিট দেখাচ্ছে তো। দেখি দিস 3 মিনিট কল উইল এন্ডেড। দেখি 3 মিনিট পর আবার জয়েন করা যায় কিনা এটা খালি একটু দেখবো। আর কি তোমার পড়ালেখা কি অবস্থা চলতেছে? ম্যাথ থেকে বাসায় গেছো নাকি? হ্যাঁ। দুই বোনে? না না, আমি একাই আসছি। বাড়ির সবার কি অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো থাকাই ভালো। তোমার পড়ালেখা কিরকম চলতেছে? বিষয় হলো প্রশ্ন করবা বেশি বেশি, জানানোর চেষ্টা করবা বেশি বেশি, তাহলেই নতুন কিছু শিখতে পারবা, তা ব্যতীত কিন্তু নয়। আরে এখানে কিছুই শুনতে পারি নাই, কথা একে তো আটকে আটকে আসছে, তারপর হচ্ছে বারবার কয়বার জয়েন যে হয়েছে তার ঠিক নাই। ও লাইভ করছি তো আমি, ওটা ওয়াইফাই এ যায়, একবার লাইভ দেখিও তাহলে কাজে লাগবে। আর অ্যাব্রোটেনাম হচ্ছে 3rd ইয়ারের মেডিসিন, তবে একটা জিনিস শিখলে এটাই কাজে লাগে। হুম, তা তো অবশ্যই। যেটাই শিখো না কেন শিখলেই কাজে। আল্লাহ আমি তো এটা লাইভ করতেছি। হায় হায়। সে যেটা